ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ। আমি নৌকা কবির বর্তমানে ঢাকা থেকে বলছি। ফেসবুকে আলহাজ ইঞ্জিনিয়ার বদর আজিজ ভাইয়ের আবেদন দেখে তার নিকটে এসেছি। আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ তার কাছে আমাকে আসার তৌফিক দিয়েছেন। তাই 2023 সালে 21 আগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে সমূলে মারার পরিকল্পনা করে যে ভয়াবহ গ্রেনেড হামলা চালায়, যাই গ্রেনেড সেনাবাহিনী ছাড়া থাকার কথা নয়, সেই কেচের বাদী জনাব আলহাজ বদরুদ্দিন আজিজ ভাই যে বর্তমানে ভয়ানক অসুস্থ, সে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আর্থিক সহযোগিতায় জীবনযাপন করিতেছে। মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার কথা বলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করি তার দ্রুত বিদেশে যাওয়ার ব্যবস্থা করিবেন। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শ যারা আত্মীয় তাদের বলি, মানুষ ছেলে মেয়ে বিয়ে সহ বিভিন্নভাবে আত্মীয়তা করে, ধর্ম বর্ণ মান মর্যাদা অনেক কিছু যাচাই বাছাই করে তাহা কারো টিকে রয়, কারো ভেঙে যায় দিন মাস বছর বা কয়েক বছর পরে। আর বহু পুরনো হলে আত্মীয়র খোঁজ থাকে না। আর আদর্শ মতে আত্মীয়তা করিতে ধর্ম বর্ণ মান মর্যাদা লাগে না, আদর্শ মিলে গেলে আত্মীয় হয়ে যায়। বঙ্গবন্ধু তার আদর্শ মতে আত্মীয়তা গড়ে গেছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীময়, যাহা দিন দিন বাড়িতেছে কমার নয়। তাই আমি জনতার নাম দেওয়া নৌকা কবি বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়দের নিকট জোর দাবি জানাই, ইঞ্জিনিয়ার বদর আজিজ ভাই গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসা সহ বিভিন্ন কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু হুমকি ধামকি হামলার শিকার হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা শেখ হাসিনা তার পরিবারের দেখভাল করে আসিতেছে। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের দাবিদার, আজিজ ভাইয়ের এই দুঃসময়ে আদর্শের আত্মীয়দের নিকট সহযোগিতা কামনা করছি। এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার দায়িত্ব হবে কেন, মাননীয় মন্ত্রী, এমপি, নেতা নেত্রী, কর্মী, সমর্থক সকলের যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বঙ্গবন্ধুর মূল আদর্শ মানবতার দাবি জানাই। আর যারা নামে আছে কামে নাই, ঘোড়ার ডিমের মতো খুঁজতে গেলে নাই পাই, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, বঙ্গবন্ধুর দলে থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ মনে নাই। শেখ হাসিনা, শেখ রেহেনা তাদের পিতামাতা ভাইদের হারিয়ে মনের দুঃখ চোখের পানি চেপে রেখে দেশের মানুষের উন্নয়ন করে চলেছে। আর কিছু ধান্দা চান্দা স্বার্থলোভী ধোঁকাবাজ দলে ঢুকে বঙ্গবন্ধুর আদর্শ বিসর্জন দিয়ে দলের নাম ভাঙিয়ে করে যাচ্ছে যা ইচ্ছা তাই। তারা শুনেও শোনে না, দেখেও দেখে না, আমি কে হুনুরে ভাব দেখায়। তারা ছলে বলে কৌশলে নিতে শিখেছে, দিতে শেখে নাই। জানি তারা দেবে না। ঘুরিয়া দেখিয়াছি আমি কত নেতা, মুখে বলে বড় বড় কথা, ভিতরে নাই বঙ্গবন্ধুর মূল আদর্শ মানবতা। দল গুল্লাই যাক, দলের নাম ভাঙিয়ে চলা, অবৈধ টাকা কামাই করাই তাদের কাজ। ছোট মুখে বলে ফেললাম বড় কথা, কিন্তু আসলে বাস্তব সত্য কথা। বঙ্গবন্ধু বা শেখ হাসিনার আদর্শের যে করবে রাজনীতি, সে করতে পারে না দুর্নীতি। এদের যাচাই বাছাই করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ দলের মান রাখতে হবে। 21 আগস্ট গ্রেনেড হামলার কথা কি বলিব ভাই, এমন দৃশ্য আমি আগে দেখি নাই, আজও আমি সেই দৃশ্য ভুলতে পারি নাই। চারিদিকে চিৎকার আর আহত মানুষের কান্না শোনা যায়। নেত্রী আইবি আপা সহ অনেকে পড়ে আছে, নড়ার শক্তি নাই। কাহারও জীবন ধরে আছে, কাহারও জীবন নাই। জুতা স্যান্ডেল কলম চশমা আছে কত পরে, শেখ হাসিনাকে মানব ঢালে রেখেছে ঘিরে। সেদিন ছিলাম আমি পশ্চিম সাইডে একটু দূরে, পায়ে আঘাত লাগায় পড়ে গিয়েছিলাম, দৌড়াতে না পারি। আমায় পাড়িয়ে কত মানুষ গিয়েছিল তার হিসাব না বলিতে পারি। তার উপরে এসে পুলিশ দিল আবার লাঠির বাড়ি। অনেকক্ষণ পরে এক রিক্সাওয়ালা তুলে নেয় তার রিক্সার উপরে, প্রথমে চিকিৎসা নিয়ে ফিরে যায় ঘরে। 24 জন মারা গেল, কত যে আহত হলো তা হিসাব জানা নাই। সেই দিন হতে বাংলার মানুষ ওদের ঘৃণা করে, তাই যাদের ভিতর কোনো মনুষ্যত্ব মানবতা নাই, তারা এখন আবার গণতন্ত্রের কথা বলে হাই। 21 আগস্ট সহ সারা দেশে যে হামলা মামলা নির্যাতন চালায়, তখন তাদের মানবতা গণতন্ত্র কোথায় ছিল জানতে চাই। 2001 সালের পরে সারা দেশে বিএনপি জামাত জোট যে হামলা মামলা নির্যাতন চালায়, ওই মিটিংয়ে ত্যাগী নেতা কর্মী ছাড়া যাওয়ার কথা নাই। তাই তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে সমূলে মারার প্ল্যানে হামলা চালায়। আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে দেয়। সেই গ্রেনেড হামলায় আহত বদরুদ্দিন আজিজ ভাই বাদী হয়ে 28 জনকে আসামিকে কেস করে, যাতে আসামিদের বর্তমানে সাজা হয়।
আজ তার দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়রা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই আহ্বান জানাই। বদর আজিজ ভাইয়ের নাম্বার 01793430191045586। আমার নাম্বার 01783433636। মোহাম্মদ মজিবুর ভাই আমার পাশে বসে আছে, তার বাড়ি শেরপুর কচিমহ গ্রামে। সে আমার কথা শুনেই বদর ভাইকে দেখার জন্য এখানে শুয়ে আছে। সে একজন দুর্দিনের থেকে নেতা, কোনো পদ পদবীর ধার ধারে না। যে ছেলেটা ভিডিও করছে আবু বক্কর, কিশোরগঞ্জ বাড়ি, মধ্য গোবিন্দপুর গ্রামে। তারা দলের কোনো কর্মী নয়, কোনো শুধু সমর্থক, তাদের কোনো পদ পদবী নাই। তবু তারা আজিজ ভাইকে দেখার জন্যে আমার সাথে এখানে এসেছে এবং তারা যথাসাধ্য অনুযায়ী আজিজ ভাইকে সহযোগিতা করবে আশ্বাস দিয়েছে। আমি এখন আলহাজ বদরুদ্দিন আজিজ ভাই, যে দুঃসময়ে আওয়ামী লীগের ত্যাগী নেতা ছিল, রাজপথের লড়াকু সৈনিক ছিল, সে বর্তমানে অসুস্থ, সে মানবতার জীবন যাপন করছে। আমি সারা বাংলার আওয়ামী লীগের এবং দুর্দিনের ত্যাগী নেতা যারা এইভাবে এখন অবহেলিত আছে তাদের মূল্যায়ন করার কথা বলছি। আমি চাই সকলে আজিজ ভাইকে সহযোগিতা করুন। যার যার অবস্থান থেকে সে যেন দ্রুত বিদেশে যেতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই তাহাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আজিজ ভাই আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন এই মহা দুনিয়ায়। তারপর আমি বাঙালি হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নাগরিকত্ব নিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অক্লান্ত ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, জেল, জুলুম, নিপীড়ন, অত্যাচার সহ্য করে এই বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য, এই বাংলাদেশের মানুষের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের জিম্মি থেকে মুক্ত করার লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চ এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এবং এই ৭ই মার্চ সাথে সাথে গেরিলা যোদ্ধাদের মতো গেরিলা বাহিনীদেরকে আক্রান্ত করে উঠছিল। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, গেরিলা যুদ্ধ আহ্বায়ক। আর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি লাভের লক্ষ্যে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা বলে উনি ৭ই মার্চ মূল স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দিয়েছিল। সেই অনুযায়ী আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে, যারা এই ক্রান্তি লগ্নে বাংলার দামাল ছেলেরা অতন্ত্র প্রহরী হয়ে স্বাধীনতা বঙ্গবন্ধুর আহ্বানে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে আত্মনাদ করে জীবন দিয়েছিলেন, সেই ৩০ লক্ষ শহীদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। 2,69,000 মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। কারাগারে ৩রা নভেম্বর জাতীয় 4 নেতাকে ওই
ব্রিটিশের প্রেতাত্মা পাকিস্তানের ক্রিয়ায় ও সেনাবাহিনীরা মিলে যে কোনে জিয়া চক্ররা জেলখানায় ৩রা নভেম্বর জাতীয় ছাত্র নেতাকে নির্মমভাবে হত্যা করেছিল, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। স্বাধীনতা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গিয়ে, গণতন্ত্রকে যারা লুটে পুটে খেয়েছিল, গণতন্ত্রকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের নাম দিয়ে কোনে জিয়া চক্র যে এইভাবে মরিয়া হয়ে উঠেছিল, 21টি বছর বাংলার স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে রেখেছিল। আমি তাদের ঘৃণা করি, তাদের নিন্দা করি, তাদেরকে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যায়িত করে তাদের বিচার কামনা করি এবং মহান আল্লাহ রব্বুল আলামিনকেও কাছেও প্রার্থনা করি, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি দেখেছো যারা সত্য ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছে, যারা সত্য ন্যায়ের পক্ষে জীবনে বলিদান করেছে, যারা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে 1981 17ই মে যখন দেশে আসছিল, তখন ওনার জন্মভূমি 32 নম্বরে ঢুকতে দিচ্ছিল না ওই খুনি জিয়া চক্র বাহিনী। কিন্তু সেখানেই শেষ নয়, 1975 সালে ঘোলাটে করার জন্য খালেদা জিয়াকে বীরাঙ্গনা বানিয়ে ওই প্রেতাত্মারা বঙ্গবন্ধুর বাড়িতে প্রেরণ করছিল। বঙ্গবন্ধুর ভিলেন স্টাইলে সহানুভূতি অশ্রুবিদা চোখ নিয়ে কোষামত করে বীরাঙ্গনা সেজে এই খালেদা জিয়া বর্বর নাটকীয়তার মাধ্যমে বঙ্গবন্ধুর আশ্রয় লাভ করেছিল। এই বঙ্গবন্ধু সহানুভূতিশীল, এই বঙ্গবন্ধু জাতির বিবেক, এই বঙ্গবন্ধু নির্ভীক ব্যক্তিত্ব, নির্ভীক সমাজসেবক, সেই বঙ্গবন্ধু খালেদা জিয়াকে বরণ করে নিয়েছিল, বলেছিল তুমি আমার মেয়ে। জিয়াউর রহমানকে ডেকে বলেছিল তুমি আসো আমার মেয়েকে নিয়ে যাও, সে আজ থেকে আর তোমার দেখাশোনার দায়িত্বভার আমি গ্রহণ করব। কিন্তু বঙ্গবন্ধু বুঝতে পারা যায় সহজ সরল মানুষ, এই খুনি চক্র খালেদা জিয়াকে দিয়ে এই জিয়াউর রহমানেরা, এই পাকিস্তানি প্রেতাত্মারা একটা যে চক্র আবিষ্কার করছিল সেটা বঙ্গবন্ধু বুঝতে পারে নাই, যার কারণে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারে নির্মমভাবে হত্যা করে খুনি জিয়া চক্র, খুনি মুস্তাক বাহিনী, খুনি ফারুক, খুনি রশিদ, খুনি মেজর ডালিম সহ অনেকে। কিন্তু আমি 17ই এপ্রিল থেকে যখন আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্বদেশে প্রত্যাবর্তন করে দেশের জন্মভূমিতে দেশের মানুষের মায়া কান্নার আশ্রয়স্থল হতে ফিরে আসে, তখন তার উপর কি জুলুম অত্যাচার করেছে। শুধু তার বাড়ির জন্মস্থান 32 নম্বরে প্রবেশ করতে দেয় নাই। ইতিহাস বললে ইতিহাস শেষ হয় না। তারপর আমি আসি, এরপর থেকে এই শেখ হাসিনাকে নিয়ে কত ষড়যন্ত্র, কত নারকীয়তা, কত কিছু যে ঘটিয়েছে তা বলে শেষ করার মতো নয়। আমরা যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করে আসছিলাম স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে, এর সাথ 1986 সনে আমাদের চকরিয়া ডিগ্রি মাঠে ওনার উগ্রতার জন্য ছাত্রদের বৃষ্টির মতো জুতাকে উনি মার্শাল উড্র করেছিল 1986 সালে। 1986 সালে মার্শাল উড্র করার পর জুনে
উড্র করার পরে উনি প্রেতাত্মার মতো উনি নিজেকে টিকিয়ে রাখার পরিকল্পনায় উনি 1987 সনে আমাদেরকে, আমরা যারা নাকি মুজিব সৈনিক ছিলাম, শেখ হাসিনার আদর্শের কর্মী ছিলাম, আমাদেরকে ইউনিভার্সিটিতে থেকে 1987 সনে গ্রেপ্তার করে 54 দ্বারা দেখিয়ে রাজবন্দি করে ডিটেনশন দিয়ে সাবজেকশন 2 সাবজেকশন 1 1974 সনের বিশেষ ক্ষমতা বলে এই সাবজেকশন 2 অবজেকশন 3 স্পেশাল পাওয়ার 74 নামক ডিটেনশন জারি করে আমাদেরকে কারাবন্দি করে রেখেছিল। যারা আমরা মুজিব আদর্শের সৈনিকেরা কোনো দিন যাতে কোনো অবস্থাতেই বঙ্গবন্ধুর আদর্শকে, বঙ্গবন্ধুর অবদানকে আমরা মূল্যায়ন করতে না পারি, সেইভাবে আমাদেরকে কত রকমের যে নির্যাতন নিপীড়ন আছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। 1991 সালে জাতীয় নির্বাচন, 1991 সালে জাতীয় নির্বাচন লগ্নে আমরা আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে আমরা দেখতে দেখতে হঠাৎ করে একটা সাদ্দাম ইস্যু হলো ইরাকে। আমাদের দেশে অন্ধ ধর্ম বিশ্বাসীরা, যারা নাকি ধর্ম কর্ম ইসলাম কিছু বুঝে না, তারা অন্ধ ধর্ম বিশ্বাসী হয়ে সাদ্দামের পক্ষ অবলম্বন করে। ধর্ম ব্যবসায়ী মৌলবাদী চক্ররা, জামাত ইসলাম বাংলাদেশ, তারা দাড়িপাল্লা নিয়ে রাজনীতিতে চলে আসে। তারা এই নারীর নেতৃত্ব হারাম বলে একটা ফতোয়া জারি করে দেশে দেশে নারীদেরকে কোরআন শপথ করিয়ে পাল্লায় বুট দিলে আল্লাহ পাবেন, পাল্লাকে বুট দিলে বেহেশত পাবেন, এই ধরনের মিথ্যা পথভ্রষ্ট করে তারা কোয়ালিশন 18টি আসন লাভ করেছিল, বিএনপি আসন লাভ করেছিল 137টি। তাই নিয়ে কোয়ালিশন সরকার গঠন করে, এই কোয়ালিশন সরকার গঠন করে এই বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্তিত করা আরম্ভ করেছিল। বাংলাদেশে অর্থ, রাজস্ব, খনি সম্পদ রেখে যাওয়া সব সম্পদ লুটে পুটে খাওয়া আরম্ভ করছিল। তখন আওয়ামী লীগ যখন একযোগে 1994 সনে পদত্যাগ করবে, তখন জামাতিরা কৌশলে আমাদের আওয়ামী লীগের সাথে এক প্ল্যাটফর্মে আসার চিন্তা করে এবং যুগপৎ আন্দোলনের ঘোষণা করে একসাথে পার্লামেন্ট থেকে তারাও পদত্যাগ করার একটা নীল নকশা তৈরি করে আওয়ামী লীগকে সূক্ষ্ম সুস্থ চিন্তা চেতনাকে তারা বিলুপ্তিত করে। আমি তারপরও জনগণের ম্যান্ডেটে 1996 সনে ক্ষমতায় এসে 1200 মেগাওয়াট বিদ্যুৎ থেকে 3000 মেগাওয়াট উৎপাদন করে 4200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন করেছিল। খাদ্য ঘাটতির রাষ্ট্রকে 42,000 মেট্রিক টন খাদ্য উদ্ধৃতি রাখার মতো শেখ হাসিনার নেতৃত্বে একটা রাষ্ট্রকে সাজিয়ে তুলেছিল। 2001 সালে আবার নির্বাচন, 2001 সালের নির্বাচনে কক্সবাজারের রাজাকার মৌলভী ফরিদ আহমদের ছেলে অ্যাডভোকেট খালেকুজ্জামান স্ট্রোক করে মারা যায়। সেই ফরিদ আহমদের আসনকে স্থগিত করতে গিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ঢুকে জাস্টিস লতিফুর রহমানের সবাইকে বন্ধ করে রেখে দিয়েছিল, স্তব্ধ করে রেখে দিয়েছিল। মৌলভী ফরিদ আহমদের ছেলে অ্যাডভোকেট খালেকুজ্জামান তার বাপের অপকর্মের জন্য জনতার মঞ্চে স্ট্রোক করে মারা গিয়েছিল। কিন্তু সেই পরিকল্পনায় সেই আসনকে স্থগিত করতে গিয়ে তারা নির্বাচন কমিশনটাকে পুরো হাতে নিয়েছিল। নির্বাচন কমিশনটা পুরো দখলে নিয়েছিল। নিয়ে তিন দিন পর্যন্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করে নেয়।
3 দিন পর প্রধান বিচারপতি জাস্টিস লতিফুর রহমান এর প্রধান প্রোটোকল অফিসার কুমিল্লার বিসিএস ক্যাডার তার স্বামী স্ত্রী 2 জনকে মেরে ফেলে 4 দিন পর থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা করে। কবির ভাই 2001-এর নির্বাচনের পরে কিভাবে বিএনপি জামাত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছিল তার ফিরিস্তি কিছুটা এখানে তুলে ধরেছে। আমরা চোখে দেখেছি এই নিপীড়ন, অত্যাচার সহ্য করতে না পারে বাংলার আপামর জনগণ জননেত্রী শেখ হাসিনার আহ্বানে যখন জড়ো হতে লাগলো, যখন তাদের স্বৈরশালী মনোভাবকে বিলুপ্তিত করে আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যখন শ্রদ্ধাশীল হয়েছিল, তখন 2004 সালে 21শে আগস্ট সংবলে মারার জন্য 21শে আগস্ট হত্যা, রাজনৈতিক হত্যাকাণ্ড, বর্বরতা, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা নিয়ে একটা শোক র্যালির আয়োজন করা হয়েছিল লক্ষ লক্ষ জনতাকে নিয়ে। সেই লক্ষ লক্ষ জনতার মধ্যে প্রকাশ্য দিবালোকে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে ওই হাওয়া ভবনে তদানীন্তন খালেদা জিয়া 15ই আগস্ট জন্ম তারিখ পালনের কে কেন্দ্র করে যে 12ই আগস্ট যে হাওয়া ভবনে পরিকল্পনা করছিল, সেই পরিকল্পনা অনুযায়ী 21শে আগস্ট নির্মমভাবে বর্বরচিত জ্ঞানের হামলা পরিচালনা করে আমাদের মাঝে, যদিও আমরা 24 জন নিহত বলি, কত লাশ যে গুম হয়েছে তার কোনো হদিস নেই, কত লাশ যে গুম করেছে তার কোনো হিসাব আমরা পাইনি। যেহেতু আমি 2005-এর 16ই আগস্ট নিক্ষেপরত অবস্থায় যাদেরকে দেখেছিলাম তাদেরকে শনাক্ত করতে সিআইডি কার্যালয়ে গেছিলাম, যেটা জজমিয়া নাটক উক্তিতে আমি দিয়েছিলাম। সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের মধ্যে আপনি 8 ঘন্টা পর্যন্ত সিআইডি কার্যালয়ে কি করছেন আমি বলেছি, সিআইডি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলাম 2005-এর 16ই আগস্ট ওরা আমাকে নিয়ে জজমিয়া নাটক করছে, জজমিয়া সহ যে 20 জনকে আসামি করছে তাদেরকে শনাক্ত করতে বলতেছে, আর আমি যাদেরকে দেখছি, আমি যাদেরকে শনাক্ত করে দিচ্ছি তাদেরকে গ্রেফতার তো দূরের কথা, তাদের নাম মুখে নেওয়া বারণ করে আমাকে হুমকি ধমকি কত দিয়েছে। 2005-এর 16ই আগস্টকে অম্লান করার জন্য 21শে আগস্টের বর্বরচিত জ্ঞানের হামলা প্রতিবাদ করতে না পারার প্রতিক্রিয়া নিয়ে 17ই আগস্ট 2005 সালে সারা বাংলাদেশের 63 জেলায় 500 স্পটে সিরিজ বোমা হামলা করেছিল এই বিএনপি জামাত খালেদা নিজামী জোট। তাদেরকে কি সন্ত্রাসী না বলবো, জঙ্গিবাদী না খুনি বলবো, না পেতেত্তা বলবো, তাদের ঘৃণা বলে কি কোন ভাষায় বলবো তা খুঁজে পাচ্ছি না। যাই হোক, কিন্তু 2005-এ যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকতে বিএনপি খালেদার নেতৃত্বে তারেক জিয়ার স্ট্যান্ডিং কমিটিতে মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী থেকে আইজিপি মুদাব্বির হোসেন, এডিশনাল আইজি সিআইডির প্রধান ফারুক আহমেদ, পুলিশ কমিশনার খুদাবক্স চৌধুরী, তারা আমাদের উপর মরিয়া হয়ে উঠল। এখানে পাশাপাশি মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী আরও কি করলো, রাতারাতি ক্যান্টনমেন্ট থেকে 6 জন, 2 জন কর্নেল, 2 জন মেজর, 1 জন লেফটেন্যান্ট কর্নেল, 1 জন ক্যাপ্টেন বোমা এক্সপার্টকে এনএসআইতে নিয়ে আসছিল। তাদেরকে কিন্তু এখনো আসামি করে নাই, অনেক আসামিদেরকে এখনো বাদ রেখে আছে। আমি সংক্ষেপে আসতেছি, কথা বলতে গেলে তো অনেক ইতিহাস, অনেক দিন লেগে যাবে। কিন্তু যারা
তো আমি এই 21শে আগস্টের বর্বরচিত গ্যানেট হামলায় বিএনপি, জামাত, খালেদা, নিজামী, তারেক, বাবর, রংদেরকে শনাক্ত, তারা সরকার থাকতে তাদের আমলেই শনাক্ত করিয়ে দিয়েছি। কিন্তু তারা আমার মামলা, আমি বহুবার মামলা করেছিলাম, আমার মামলাকে তারা নেয় নেয়, আমাকে অনেক হত্যা করতে চেয়েছিল। হত্যার পরিকল্পনার কারণে আমার নেত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করছে, সেটা সহ্য করতে পারিনি। শুধু না পারাই আমি রমনা থানায় মামলা করতে গেছিলাম। রমনা থানায় আমাকে 72 ঘন্টা ওয়েট করতে বলে গিয়া রিমার্ক রেখে 72 ঘন্টা পরে আপনার মামলা নেব না জিটি নেব সেটা পরিকল্পনা করবে, আপনি 72 ঘন্টা পর আসেন, আমার লিখিত অভিযোগ রাখছি। 72 ঘন্টা পরে এসে আমাকে বললো কি এটা দ্যাট ইজ ন্যাশনাল ইস্যু, এটা এন্ট্রি করা যাবে না। তারপরে নৌকার এক পুলিশ অফিসার আমাকে আসতে কানে কানে বললো, আমরা যা আপনার সব কিছু সত্য আমরা জানতে পারছি, এটা বাস্তব, কিন্তু আমরা যদি আপনার এটা এন্ট্রি করি আমাদের কারো চেয়ার এখানে থাকবে না, চাকরি থাকবে না। তবে মামলা নেওয়া নেই। এরপরে 2005 পুলিশ কমিশনার কার্যালয়ে লিখিত আমাকে আবার হত্যা করতেছিল। আমাদের মারা গেছে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আমার শ্রদ্ধাভাজন, আমাদের পথ প্রদর্শক প্রয়াত সাবেক বিচারপতি জাস্টিস কেন সুবাহ সাহেব। আমি আমার কর্মস্থলে যাচ্ছিলাম, মিন্টু রোড হয়ে আমি পুলিশ সদর দপ্তর ক্রস করে মালিবাগ যাব। সেখান থেকে উল্টা পিঠে এনএসআইয়ের গাড়ি এসে আমাকে চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। সেই অভিযোগটা আমি পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে যেহেতু আমি আমাদের আজকে এই কপিটা নোট করছিলাম, আমাদের অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবের অফিসে অ্যাডভোকেটটা আমাদের ভিকটিম ওই অ্যাডভোকেট উম্মে কাজল রাজিয়াও ছিল। আমি যেভাবে নোটটা লিখেছিলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব বলছে কি আপনি যা লিখছেন এখানে কারেকশন করার কিছু নাই, এখানে কারেকশন করার কিছু নাই, আপনি যা লিখছেন হুবহু এইভাবেই পুলিশ কমিশনারের কাছে দেন। আমি গিয়ে ওই হাতের লেখাই পুলিশ কমিশনার কার্যালয়ে অভিযোগ করেছিলাম। আমার কাছে কপি এখনও আছে, আমার কাছে তো একটা রিসিভিং কপি এখনও আছে। যাই হোক, তারপরও আমি পিছিয়ে থাকিনি। আমি আমার মতে আমি বিবেকের তাড়নায় সংবিধানের 27 অনুচ্ছেদ বলে মানবাধিকার বিধানের 3 দ্বারা অনুযায়ী আমি সত্য ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে 21শে আগস্টের বর্বরচিত গ্যানেট হামলা কেন করা হয়েছিল, যারা আসামি সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত তাদেরকে আসামি করে 28 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অসংখ্য রেখে আমি মামলা রুজু করেছি। সেই মামলা উপর অধিকতর আদালত, বিজ্ঞ আদালত মামলা গ্রহণ করে পল্টন থানাকে মামলার তদন্তে প্রপার ইনভেস্টিগেশনের জন্য রেফার করেছে। পল্টন থেকে আগের আইও মুন্সি আতিকুর রহমান মামলার কপি নিয়ে গেছে। মামলার কপি মুন্সি আতিকুর রহমান সহ নিয়ে গিয়ে তারা তাল বাহানা আবার শুরু করছে। এটা কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার সত্য কোনোদিন গোপন করে রাখতে পারে না। যেমন সত্য গোপন করে রাখতে পারে না পবিত্র কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহরই বাণী, কুল জাআল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যুহুকা। সংক্ষিপ্ত অর্থ, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। তার শানুজুলি কি বলছে, একটা সত্যকে দাবিয়ে রাখার জন্য হাজারো মিথ্যা রটানো যায়, কিন্তু সত্য কোনোদিন দাবিয়ে রাখা যায় না। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে 14 কোটি, তখন 13 কোটির মতো মানুষ ছিল, 5,000 বাংলাদেশে 5,000 মতো পত্রিকা ছিল, 4-5টি ইলেকট্রনিক মিডিয়া ছিল, 5-6টি, সব ইলেকট্রনিক প্রিন্ট এবং আপামর জনগণ আমার পক্ষে
সমর্থন দিয়েছিল আমাকে সত্য নিয়ে। হ্যাঁ, সঠিক উনি যা করছে জাতীয়ভাবে তো পেয়েছি, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেও সবাই আমার কে সত্য নিয়ে পক্ষে যা বলছে, এটা আমরা যেমন হ্যাঁ মামলার আগে তো FBI ইন্টারপোলের সাথে আমার অনেকবার কথা হয়েছে, তাদের সাহায্য সহযোগিতা না পেলে 2005-এর 16ই আগস্ট তো আমি বাঁচতাম না, আমাকে তো তখনই ইন্টারপোল FBI সাহায্য না করলে মেরে ফেলতো। ইন্টারপোল FBI এর সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সত্য নিয়ে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক বাদ পর আসামিদেরকে এখনো আসামি করতে পারলাম না। আমি একটা জনগণের কাছে, দেশবাসীর কাছে, সকলের কাছে একটা প্রশ্ন রাখি, প্রকাশ্য দিবালোকে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে এত বড় একটা বর্বরোচিত গ্রেনেড হামলা হয়েছিল, এত মানুষ মারা গেল, এত মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করে পঙ্গুত্ব বরণ করেছে। একমাত্র শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য তো নয়, শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়ে এই 21শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি জামাত জোট। তারা স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য। এর আগে এই 21শে আগস্টের আগের দিনও ওরা হাওয়া ভবনে 14ই আগস্ট ডিক্লেয়ার দিল, শেখ হাসিনা 21 বছর পর পট্টি বেঁধে তসবি নিয়ে 21 বছর পর ক্ষমতায় আসছিল, আগামীতে ক্ষমতা তো দূরে 42 বছরেও ক্ষমতা তো দূরের কথা, বিরোধী দলও আসতে পারবে না। এখন আল্লাহর এমন রহমত, আজকে শেখ হাসিনার হাত দিয়ে জনগণের 2008-এর 28শে ডিসেম্বর জাতীয় নির্বাচনে 80% ভোট নিয়ে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। আমি আবার বলছি, 2000 নির্বাচন হওয়ার কথা ছিল 2008-এর 22শে ডিসেম্বর। 2008-এর 22শে ডিসেম্বর নির্বাচন যখন হওয়ার কথা, তখন 2008-এর 22শে নির্বাচনকে বেঁকে বসলো খালেদা জিয়া। আমাদেরকে 1 সপ্তাহ সময় পিছিয়ে দিতে হবে। 1 সপ্তাহ সময় পিছিয়ে দিলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না। এখন তাদের আনুগত্য তত্ত্বাবধায়ক সরকারকে প্রধান ফখরুদ্দিন, বিএনপি ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি, বিএনপি মঈনুল ইসলাম যিনি তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে, মঈনুল ইসলাম বিএনপি, তারা তত্ত্বাবধায়ক সরকারের সিংহভাগ সবাই বিএনপি জামাতের লোক ছিল। হ্যাঁ, আজিজুল ইসলাম জামাতের লোক ছিল। হ্যাঁ, এরা বিএনপি জামাত মিলে তারা সব সময় পরিকল্পনা করছে যাতে আওয়ামী লীগ কোনো অবস্থাতে ক্ষমতায় আসতে না পারে। সেই পরিকল্পনায় ওই 22শে ডিসেম্বর নির্বাচন 1 সপ্তাহ পিছিয়ে 28শে ডিসেম্বর নির্বাচন ঘোষণা করল। 28শে ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 28শে ডিসেম্বরের নির্বাচনে আপামর 80% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। উনি 2008-এর 2009-এ রাষ্ট্রীয় সরকার গঠন করে আওয়ামী লীগ। 2009-এ রাষ্ট্রীয় সরকার গঠন করে কি করছে? সামান্য একটু ফিরিস্তি তুলে দিই একটা। হ্যাঁ, আমাদের মাথা পিছু আয় ছিল $414, বর্তমান এখন যে কথা বলতেছি এখন $2210। যখন শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে গড়ে আয়ু ছিল 57 বছর। বর্তমানে বাংলাদেশের জনগণের গড়ে আয়ুর হার হল 72.66 বছর গড়ে আয়ু। এখন আয়ু এবং আইয়ে না বাড়ছে। রাষ্ট্রীয় কাঠামো কি হয়েছে? রাষ্ট্রের কাঠামো
রাষ্ট্রের অভূতপূর্ণ উন্নয়ন, ব্রিজ, ফ্লাইওভার, দেশের টাকায় পদ্মা সেতু বানাই শেখ হাসিনা। আমরা একটা গানের শুটিংও করছি পদ্মা সেতুর উপরে, দেশের টাকায় বানায় পদ্মা সেতু শেখ হাসিনা, একটা গানের শুটিং। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটাও আপনাদের সামনে প্রচারিত হবে অতি শীঘ্রই। হ্যাঁ, কিন্তু বিদেশিরা, বিশ্ব ব্যাংক, বিএনপি জামাতের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেশের টাকায় পদ্মা সেতু, শুধু পদ্মা সেতু নয়, পদ্মা সেতুর চেয়ে হাজার হাজার গুণ বেশি ফ্লাইওভার, মেট্রো রেল। আমি কক্সবাজারের বাসিন্দা, আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমরা কক্সবাজারে ট্রেন যাবে। আর ইনশাল্লাহ আগামী বছর আমরা ট্রেনে করে কক্সবাজার যেতে পারবো। আমাদের দেশে 4 লেন তো ছিল না, একটা রাস্তা মনে হয় 4 লেন ছিল। আমাদের এখানে 4 লেন নয় 8 লেন রাস্তা নির্মাণ করছে শেখ হাসিনা। আমাদের এই দেশে এত উন্নতি করছে যা ভাষায় প্রকাশ করা নয়। এই 12 বছরে যে উন্নয়ন করছে, পৃথিবীর কোনো রাষ্ট্র নাই এত স্বল্প সময়ে এত উন্নতি করছে, তার নজির নেই। তারপর পৃথিবীর সব রাষ্ট্র নাই শেখ হাসিনার থেকে জিজ্ঞেস করে আপনি এত স্বল্প সময়ে আপনি কিভাবে এত কিছু করলেন। হ্যাঁ, আমি একটু মালয়েশিয়ার দিকে যাই। মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ 20 বছর একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মালয়েশিয়াকে ভিক্ষুকের রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিল। শেখ হাসিনা 12 বছরের মাথায় ভিক্ষুকের রাষ্ট্রকে খেতাব মুছে, হ্যাঁ, উন্নয়নশীল এবং মডেল রাষ্ট্রে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে। আজকে শেখ হাসিনার এই দূরদর্শিতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সালাম জানাই শেখ হাসিনার প্রতি। আমি কথা শুনে ব্যথা, যন্ত্রণা, আঘাত, অনেক কিছু স্লিপিং রং হয়ে গেছে। অনেকটা যেভাবে আমি আগে গুছিয়ে কথা বলতে পারতাম, এটা গুছিয়ে বলতে পারতেছি না। কিন্তু আমার ব্যথা যন্ত্রণা আছে লেগে আছে, অসহ্য যন্ত্রণায় আছি ব্যথা। আমাকে 6 মিনিট করে হাঁটার কথা বলছি কেন? আমি কি অন্যায় করছি? আমি মিথ্যাকে বিতাড়িত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাটা কি আমার অপরাধ? আমি জাতির কাছে, বিবেকের কাছে প্রশ্ন রাখি। আমি মিথ্যাকে বিতাড়িত করে সত্যকে প্রতিষ্ঠিত করতে ইনশাআল্লাহ সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি আমাদের সকল শহীদদের প্রতি শহীদ আত্মার মাগফিরাত কামনা করি। আমি 15ই আগস্ট সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শহীদি মর্যাদা লাভে জান্নাতুল ফেরদৌস দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসছেন যখন, আমি আপনার কাছে একটা অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার থেকে চাইতেছি না, কিন্তু বিশ্ববাসীর জন্য, আমাদের বাংলাদেশের সুনামের জন্য আপনার একটা না অন্ততপক্ষে 35 থেকে 40 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। বিশ্বের সব রাষ্ট্র দীর্ঘস্থায়ী রাষ্ট্রনায়কদেরকে অতিক্রম করে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিচ্ছে। জনগণের দোয়া ভালোবাসা আপনার কাছে আছে। আপনি অনেক সময়, আমি দেখি আমার বয়স হয়ে গেছে, আমি অনেক সময় ঈশ্বরে যাব, আমি দূরে যাব, এই না আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমার জন্য কি করবেন না করবেন সেটা পরে হিসাব। আমি আপনার কাছে অনুরোধ, এই আমাদের বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের ভালোবাসার জন্য, অনেকে আপনাকে গালি দিয়ে, আপনার গায়ে আপনার কোন দিয়ে আপনাকে গালি দিয়ে, আপনি এই যে অনুদান দিচ্ছেন, আমাদের এই বিল্ডিং এর মধ্যে আপনার এখানে কতগুলো লোক আছে নন ভিকটিমদেরকে ভিকটিম বানাই দিচ্ছেন, বুয়া ভিকটিম। আমরা জীবনও দেখিনি, কারণ তালিকা তো আমি করছি। আমি মমতাজ সাহেব জিগাতলা অফিসে বসে বসে প্রত্যেকটা মেডিকেলে ঘুরে ঘুরে তালিকা প্রণয়ন আমি করছি। কারা কারা ছিল, কারা কারা আমি তো ছুটে দেখছি। কিন্তু যাই হোক, বুয়া ভিকটিমের
ভরে গেছে। হ্যাঁ, আমি একটা সংগঠন করছিলাম 21 আগস্ট বাংলাদেশ। জিয়াউর রহমান যে স্টাইলে বাংলাদেশের ক্ষমতাটাকে দখল করছে, নিজেই রাষ্ট্রপতি, নিজেই সেনাপ্রধান, নিজেই সেইভাবে আমাদের ডক্টর আরিফিন সিদ্দিক আমার 21 আগস্ট বাংলাদেশ সংগঠনটাকে ধূলিসাৎ করে কতগুলো বিএনপি জামাতের ভিকটিমদেরকে দিয়ে অম্লান করছে। এই ধরনের কিছু কিছু বাজে মানুষদের থেকে আপনি একটু সতর্ক থাকবেন। আপনার আশেপাশে এখন আমি তো দেখতেছি, আমার মতো লোক আপনার কাছে যেতে পারে না, আমার মতো লোক আপনার কাছে আবেদন পৌঁছাতে পারে না। কিন্তু আমি তো আপনার বাসায় সদনে আপনার বর্তা দিয়ে অনেকদিন বাদ খেয়েছি। আমি দুলাভাইয়ের সাথে তো দিন বসে থাকতাম সুদা সদনে। আজকে কেন আমি আপনার কাছে যেতে এত অনীহা, এত বাধা? তাই আমি সর্বোপরি অনেক কথা বললে অনেক কথাই আসে। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটু সতর্ক হন। আপনার চারিপাশে যারা নাকি দুষ্কৃতি আছে, যেমন আপনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন আপনার পাশে একজন ডক্টর আওলাদ হোসেন ছিল, সারাদিন আপনার পাশে থাকতো, সারা রাত খাওয়া ভবনে আপনার তথ্য প্রচার করে উনি 500 থেকে 1000 কোটি টাকা ইনকাম করেছিল। এই ধরনের অনেক ষড়যন্ত্রকারী আপনার কার্যালয়ে, আপনার 32 নম্বরে, আপনার আশেপাশে এখনো অবস্থান করছে। তাদের থেকে একটু সতর্ক থাকবেন, আমার বিনীত অনুরোধ। আর সর্বশেষে আমার বিশেষ অনুরোধ, বাংলাদেশে সবচেয়ে বিশ্বের মধ্যে দীর্ঘস্থায়ী রাষ্ট্রনায়কের খেতাবটা জননেত্রী শেখ হাসিনা অর্জিত করবেন, এটা আমার জোর দাবি জানিয়ে আমি আমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিই। মেডিকেল বোর্ড আমাকে বিদেশে যেতে বলছে, আপনি আমার ব্যাপারে একটু সহযোগিতা করেন। আমি আপনার জন্য কিছু করতে পারিনি, আপনি আমার জন্য অনেক কিছু করছেন, কিন্তু যাই হোক আমিও কিন্তু আমার যা বিষয় সম্পত্তি আসলে সব বিক্রি করছে। আমি কোনোদিন আপনার কাছে একটা টাকার জন্য যাইনি। আমার থেকে কাগজ নিয়ে আপনি 20,000 টাকা করে দিয়েছিলেন 16ই আগস্ট। সবার নাম তালিকা আমি দুলাভাইয়ের পাশে বসে আছিলাম, সেই দিন আমি সিআইডি কার্যালয় থেকে আসছি। সবাইকে 20,000 টাকা করে দিয়েছিলেন, কিন্তু আমার টাকা নিয়ে নেই। আমি আমার পকেট থেকে কিছু বেশি আরও দিচ্ছি। আপনার SSF এর পরিমাণ আমার থেকে কাগজ নিয়ে গিয়ে দুলাভাইয়ের পাশে আমি আসছিলাম। আমরা শেখ রাসেলের শিষ্য, শেখ রাসেলের আমার পিছনে আছে। আমি 1 সোমবারের জন্ম, উনি 1 সোমবারের জন্ম। আমি 10ই অক্টোবর 1964-তে জন্ম, উনি 18ই অক্টোবর 1964-তে জন্ম। যাই হোক, শেখ রাসেলের শিশু সংস্থার উদ্যোগে ডক্টর ওয়াজেদ মিয়ার সভাপতিত্বে আমার শ্রদ্ধেয় আমির হোসেন আমু ভাই চিফ গেস্ট ছিল। ওই যে ছবিতে আছে কবি শামসুর রহমান সাহেব, ও আমার অনুষ্ঠানে ছিল। সেই দিনকার ছবি, 16ই আগস্ট সিআইডি কার্যালয় থেকে এসে দুলাভাইকে আপনাকে ভিজিট করার জন্য। হ্যাঁ, আরেকটা কথা ভুলে গেছি, বলা হয়নি। 17ই আগস্ট আমি 11টায় সুদা সদনে আপনাকে সিআইডি কার্যালয়ে 8 ঘন্টা পর্যন্ত আমার সাথে কি হয়েছিল সব বর্ণনা দিতে সুদা সদনে আসবো, কিন্তু আস্তে আস্তে আমি আর আসতে পারিনি। সারা বাংলাদেশে যখন 500 স্পটে সিরিজ বোমা পাঠালো 63 জেলায়, তখন তো আপনার এখানে ঢোকা তো দূরের কথা, কেউ 1 ইঞ্চিও নড়াচড়া করার ক্ষমতা ছিল না, তাই আমি আসতে পারিনি। আমি আপনার এখানে অনেক সময় অনেকবার আসতে পারিনি, যেতে পারিনি, কারণ আমাকে এই NSI, DGFI, কিছু ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা সবসময় পথভ্রষ্ট করছে। এই জন্য আমি একটু দূরে, তারপর আমি তোয়াক্কা করি না। আমি আল্লাহকে ছাড়া কারো ভয় করি না, আমি আল্লাহকে ছাড়া কারো ভয় করি না। সত্য ন্যায়ের জন্য লড়ে যাব, যেহেতু আমার কোনো কালিমা নাই, আমাদের 14 পুরুষের কোনো কলঙ্ক নাই, আমাদের 14 পুরুষের কোনো অভিযোগ আপত্তি ইনশাল্লাহ ছিল না, নাই, হবে না। কিন্তু আমরাও সেই পথে সেভাবে জীবন যাপন করব।
সর্বশেষ প্রান্তে আমি আমাদের 21 আগস্ট 15ই আগস্ট সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করছি। আর যারা নাকি পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে আছে, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার একমাত্র পথ অবলম্বন সহজ সরল ভালো মানুষ, যেহেতু ভালো আম গাছে কোনোদিন জাম ধরে না। শেখ লুৎফুর রহমান যে গাছ সৃষ্টি করছিল, বঙ্গবন্ধু যে অবদান রেখেছিল, শেখ হাসিনা একই পথ অনুসরণ করে আসছে। নিজেদের জন্য কিছু করে নাই, যে দেশ জাতির কল্যাণার্থে সব করে যাচ্ছে। এখানে উইদাউট কন্ট্রাডিক্টর, এখানে কেউ অনেক একটা ওনাকে দোষারোপ করার জন্য মিথ্যা রটাইতে পারে। যেমন 21 আগস্টে উনি বেন্টিকে করে গ্যানেট নিয়ে আসছিল, কিন্তু যারা বলছিল, যারা সাংবাদিকেরা লেখছিল, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। একটা গ্যানেট আরজেস 82 মডেলের আরজেস গ্যানেট, এই আরজেস গ্যানেট একটা গ্যানেটের ওজন কিন্তু 4.5 কেজি। তো এই 15-16টি গ্যানেট একটি মানুষ কিভাবে ক্যারি করে? আপনাদের একটু লজ্জা থাকা দরকার। তো যাদের লজ্জা নেই তাদের নিয়ে কথা বলার কোনো অবকাশ নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সকলের দোয়া ও সহযোগিতা আছে। বাংলাদেশের সকলের কল্যাণ, রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন চেয়ে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। এখানে কিছু কিছু জিনিস আমি একটা না দেখাতে পারি না। পৃথিবীতে এমন ঘটনা আজ পর্যন্ত কেউ করতে পারে না, আমি আদেশ করছি। পৃথিবীতে এই ধরনের পুরা মন্ত্রী পরিষদ, কিন্তু তারা তো ছিল সুনির্দিষ্ট অভিযুক্ত করে। আমি আজিজ তাদেরকে আসামি করছি। আমি সাকসেস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানুষ অনেক কথা বলে ফেলছে। ওই টাইমে আওয়ামী লীগের বহু নেতা আছে যারা এখন কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওই টাইমে এই কেস করার মতো সাহস আজিজ ভাই দেখিয়েছিলেন, আর কেউ পারে নাই। তাই আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক সারা বাংলাদেশে আসা তাদের কাছে বলি, আজিজ ভাই এখন সহায় সম্পদ হারা, তার জমি বেচতে সব শেষ। আপনারা যার যার তৌফিক অনুযায়ী তাকে আপনারা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। তার মতো সৈনিক বাংলাদেশে খুঁজে পাওয়া খুব বিরল। তাকে আমি তার শুনে আমি এখানে চলে এসেছি। আমাকে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্না এবং টয়েল সাহেব, তারা আমাকে বলছে, আজিজ ভাই যখন আপনাকে ডেকেছে আপনি দ্রুত যান। কারণ ওই সংগঠনের সাথে আমি অন্তর্ভুক্ত আছি। আমি সভাপতি জিন্নাত আলী ভাইয়ের অনুমতিক্রমে এখানে এসেছি। আজকে আমার বড় মেয়ের বাচ্চা হয়েছে, তবুও আমি সেখানে যাই না, এখানে চলে আসছি। কারণ চলে আসছি আজিজ ভাইয়ের কথা শুনে। তার ফেসবুকে আমি দেখেছি, প্রতিদিন আমার ফেসবুকে তার আমি বিভিন্ন কাগজপত্রে আপনারা ওটা দেখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও করজোড়ে অনুরোধ করছি এবং মন্ত্রী পরিষদ সহ সকল আওয়ামী লীগ সদস্যদের, সকল বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের কাছে জোর দাবি জানাচ্ছি, তার দিকে একটু সুনজর দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।